জি ভাইয়া, কথা বলো। যেটা বলছি আমাদের কিছু এই 14 বিলিয়ন প্রায় 14 বিলিয়ন বছরের পুরানো গল্প একটা স্ট্যান্ড দিয়ে মাইক্রোফোনটা দাঁড়া করা দাও। আমাদের কিছু চরিত্র জানতে হবে। এক নাম্বার হচ্ছে ম্যাটার। ম্যাটারকে বাংলায় প্রবলি বলে বস্তু, যেটা কোনো স্পেস দখল করে এবং যার ভর আছে। তো নর্মালি আমাদের কোশ্চেন আসে স্পেস কাকে বলে। স্পেস বলতে আমরা অনেক সময় বুঝি আকাশকে, আসলে যে স্পেস হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম। যারা গ্রাফ করেছেন, গ্রাফে এক্স ওয়াই থাকে, এক্স ওয়াই জি দিয়ে আমরা যে কোনো জিনিসের অবস্থান বা পজিশন আর একটা ডিরেকশন বার করতে এই স্পেস ইউজ করি। আরেকটা হচ্ছে ভর। ভর আসলে অনেকভাবে ডিফাইন করতে পারেন। একটা হচ্ছে আপনাকে গ্র্যাভিটেশন পুল কত বা আপনার ওজন কত, এটাতে আপনি ভর দেখতে পারেন, কিংবা কোনো একটা জিনিসকে সরাতে আপনার কতটা বল প্রয়োগ করতে হয়, এই ইনার্শিয়া দিয়ে আপনি ভর দেখতে পারেন। তো আরেকটা চরিত্র হচ্ছে এনার্জি। এনার্জিকে আসলে ব্যাখ্যা করা কিছু টাফ হয়ে যায়। এটা বেশি একটা নাম্বার। ধরেন এই ভদ্রলোকের যদি এনার্জি থাকে, উনি আরেকজনকে এনার্জি দিলে সে কিছু কাজ করতে সক্ষম হবে। যেমন আপনার গাড়িতে যখন চলে আসেন, আপনার পেট্রোলটা পুরালে আপনার একটা গতি তৈরি হয়। তো পেট্রোলের যে ভিতরে যে শক্তি ছিল সেটা সে গাড়িকে দিচ্ছে। তো দেখে মনে হয় যে শক্তি আর ভর এই দুটো খুবই আলাদা জিনিস, এবং এটা নিউটনিয়ান ফিজিক্সে আলাদাই ছিল যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ আসেন আর একটা বিখ্যাত সমীকরণ দেন। আপনারা এই সমীকরণটা চিনেন সবাই, মানে না বুঝলেও এই সমীকরণ সবাই দেখেছেন, তাই না? এই মানুষটাকে চিনেন, আইনস্টাইন। এটার মানে হচ্ছে এনার্জিকে ম্যাসে পরিণত করা সম্ভব, আবার অপরদিকে যে কোনো ভরকে এনার্জিতে পরিণত করা সম্ভব। তার মানে আমরা যেটা বলি যে আমরা ভর আর এনার্জি আরেকটা জিনিস, আসলে দুটো কোনো আলাদা জিনিস না। আপনি আসলে শক্তিরই আরেকটা রূপ। হোয়াট উই আর হচ্ছে আর এনার্জি। আমি দুঃখিত এগুলো একটু ব্যাখ্যা করার জন্য, কারণ মহাকাশে বা আমাদের বিশ্বের, মহাকাশ না শুধু, আমাদের বিশ্বের ঘটনা জানতে হলে এগুলো ছাড় উপায় নেই। আরেকটা হচ্ছে এসেছেন আমাদের অ্যাটমের স্ট্রাকচার। একটা পরমাণুতে মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, যেটা অনেক ভারী। ওখানে আছে প্রোটন আর নিউট্রন। নিউট্রনের সাথে নিউট্রাল শব্দটা একটু যোগ আছে, ওটার কোনো চার্জ নেই। আর প্রোটন পজিটিভ, আর বাইরের দিকে ইলেকট্রন ঘুরে। আমরা প্রায় শেষে চলে এসেছি এখানে। তো আমরা একটু আগে ম্যাটার বলেছিলাম, যে ম্যাটারটা হচ্ছে যে যা স্থান দখল করে এবং যার ভর আছে। কিন্তু ম্যাটারের সাথে অ্যান্টি ম্যাটার বলে একটা জিনিস আছে, যেটা আপনি অনেক সময় অ্যাস্ট্রোনমি বই নিয়ে পড়তে পারবেন। অ্যান্টি ম্যাটার বেসিক্যালি যখন আপনি এনার্জিকে যখন ম্যাসে পরিণত করেন, শুধু ম্যাটার তৈরি হয় না, অ্যান্টি ম্যাটারও তৈরি হয়। কিন্তু অ্যান্টি ম্যাটার আপনি চারপাশে কোথাও পাবেন না। কেন পাবেন ওটা আমি একটু পরে আসবো। আর যদি পেতেন, অ্যান্টি ম্যাটার আর ম্যাটার যদি একসাথে আসে, তাতে বিস্ফোরণ ঘটে। এবং 1 গ্রাম অ্যান্টি ম্যাটার যদি ম্যাটারের সংস্পর্শে আসে, তাহলে একটা নিউক্লিয়ার বম্বের মতো এনার্জি তৈরি হতে পারে। আর তারপর এই ভাইয়ের মতো যদি একটা অ্যান্টি ম্যাটার মানব আসে, আপনার নামটা ভাই? অনিক। ধরলাম আরেকটি ইউনিভার্সে অ্যান্টি ম্যাটার অনিক আছে। অ্যান্টি ম্যাটার অনিক আর এই ম্যাটার অনিক যদি একসাথে হয়, তাহলে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। আমাদের চরিত্র দেখা মোটামুটি শেষ। শুধু লাস্ট একটা চরিত্র বাকি আছে, এটা হচ্ছে দেখে ব্ল্যাক মনে করে, ব্ল্যাক হোল বা ব্ল্যাক হোল না, এটাকে বলে ডার্ক ম্যাটার। তো যখন বিজ্ঞানীরা আমাদের এই মহাকাশটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলো, তখন দেখলো যেই পরিমাণ ভর আছে বা ম্যাটার আছে, এতে ব্যাখ্যা করা পসিবল না, আমাদের আরও ভর দরকার। এবং যেই পরিমাণ শক্তি আমাদের চারপাশে আছে, এটা দিয়েও মহাকাশকে ব্যাখ্যা করা সম্ভব না। ব্যাখ্যা করা সম্ভব না বলতে গ্যালাক্সিগুলো কীভাবে আছে, তাদের মহাকর্ষীয় বল কীরকম, কীভাবে অরবিটে ঘুরছে, এগুলোকে ব্যাখ্যা করার জন্য যে শক্তি এবং ভর দরকার, ওটা ম্যাটার আর আমাদের এনার্জি দিয়ে পসিবল না। ওই জন্য ওরা ইন্ট্রোডিউস করে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। আর ডার্ক ম্যাটার অস্তিত্ব আসলে পাওয়া যায়, কারণ ওরা আসলে ডার্ক ম্যাটারকে আমরা দেখতে পাই না, এবং আমাদের সাথে কোনো মিথস্ক্রিয়াও ঘটে না। কিন্তু এটার কিছু আচরণ আমরা বুঝতে পারি, যে কিছু জিনিস আছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, এটাকে বলে ডার্ক ম্যাটার। আর ডার্ক এনার্জি হচ্ছে পুরো বিশ্বের প্রায় 70% অংশই ডার্ক এনার্জি। ওটা আসলে আমাদের ব্যাখ্যা করার জন্য প্রয়োজন, কিন্তু এটাকে প্রমাণ করা আমাদের পক্ষে এখনও
সম্ভব হয়নি। আর আচ্ছা, সময়টাকে আমরা আবার আজকে স্কিপ করে গেলাম। আর লাস্ট একটা চরিত্র, এটার নাম হচ্ছে, এটা একটা টেলিস্কোপ। আমরা যেমন ওখানে একটা টেলিস্কোপ দেখছি, এটার নাম হাবেল টেলিস্কোপ। হাবেল টেলিস্কোপের বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধু বড় তাই না, এটা পৃথিবীর বাইরে, এটা পৃথিবীর ভূপৃষ্ঠে নেই, মানে গ্রাউন্ডে নাই। তার ফলে এটা অনেক ভালো ছবি আমাদের দিতে সক্ষম হয়। আচ্ছা, আমাদের চরিত্র তাহলে জানা হয়ে গেল। আমরা জানলাম ভর কাকে বলে এবং শক্তি কাকে বলে, এবং ভরটা মানে আমাদের ভর আর শক্তি আসলে একই জিনিস। শক্তির আরেকটা রূপ হচ্ছে ভর। আমরা জানলাম হচ্ছে একটা পরমাণু ভিতরটা কীরকম হয়, সাথে জানলাম অ্যান্টি ম্যাটার আর ডার্ক ম্যাটার। তা আমরা এখন আসলে গল্পে চলে যাই। আপনারা বিগ ব্যাংয়ের নাম শুনেছেন সবাই? যে সায়েন্সের না, সেও প্রবলি বিগ ব্যাং সিরিজের নাম শুনেছে বা দেখেছে। ও, তুমিও জানো না বিগ ব্যাং? বা বিগ ব্যাং শুনলে মনে হয় জোর একটা বিস্ফোরণ। আসলে বিগ ব্যাং কোনো বিস্ফোরণ না। বিগ ব্যাং হচ্ছে একটা ছোট পয়েন্ট থেকে বড় হয়ে আসা। যেমন ধরেন অনেক একসময় মায়ের পেটে একটা ভ্রূণ ছিল, আমি ভ্রূণকে উচ্চারণ, তাই না? তারপর আস্তে আস্তে সে বড় হচ্ছে। তো ভ্রূণটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলারিটি, আর এই বড় হওয়ার ঘটনাটাই হচ্ছে বিগ ব্যাং। কিন্তু বিগ ব্যাংয়ের আগের কিছু কাহিনী আমরা বলতে পারবো না। যেমন অনেক ভ্রূণ হওয়ার আগে সে কী অবস্থায় ছিল, যেই অণুপরমাণুগুলো তার ভ্রূণটা তৈরি করেছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে, তা কি বলা সম্ভব? কোনখান থেকে এসে কিছুই বলা সম্ভব না। সেইভাবে মহাবিশ্বেরও একটা সময়ের আগে কি হয়েছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না, এবং হয়তো হবেও না। কিন্তু কিছু থিওরি আছে। এর একটা থিওরি হচ্ছে মাল্টিভার্স বা মাল্টিপল ইউনিভার্স, যেটা হচ্ছে প্রত্যেকটা প্যারালাল ইউনিভার্স, কিন্তু একটার সাথে একটা যোগাযোগ নাই। হয়তো আরেকটা বিশ্ব আছে, যেখানে আরেকটা গ্যালাক্সি আছে, যেখানে একটা পৃথিবী আছে, যেখানে একটা অনিক আছে, কিন্তু এই অনিকের সাথে ওই অনিকের যোগাযোগ করার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নাই। আরেকটা দিক হচ্ছে এই বোয়েনের মতো স্ট্যাটিক, হয়তো এত শক্তিশালী যে মহাবিশ্ব, সেটা হয়তো এই অবস্থাতেই ছিল। কোন একটা সময়ে তীরটা ছুটে গেল। একইভাবে কোন একটা সময় মহাবিশ্ব সেই সিঙ্গুলারিটি থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল। তার আগে সব সময় ধরে মহাবিশ্ব এভাবে একটা পয়েন্টে আটকা ছিল। আরেকটাকে বলা হচ্ছে অনেকটা বাবেলের মতো, যে একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্স তৈরি হয়, আবার আগের জায়গায় ব্যাক করে। এই ধারণাগুলো আসলে নতুন। অনেক ধর্মগ্রন্থে এই ধারণাগুলো পাওয়া যায়। যেমন হিন্দু ধর্মগ্রন্থে বলা হচ্ছে প্রায় 5 বিলিয়ন, আমার আসলে ডেটা খুবই খারাপ অবস্থা, 5 বিলিয়ন বছর পরে পরে ইউনিভার্স শেষ হয়ে যায়, আবার নতুন ইউনিভার্স তৈরি হয়। যদিও মহাকাশের বয়স আসলে 5 বিলিয়ন না, এটা অলমোস্ট 14 বিলিয়ন আমাদের হিসাব অনুযায়ী। আচ্ছা, এবার আসলে আমরা মহাবিশ্ব কীভাবে তৈরি হলো। মহাবিশ্ব সব কিছু ছিল একটা পয়েন্টে, যেটা একটা এই খুবই ছোট একটা মিলিমিটার মতো জায়গাতে। এটাকে বলা হয় সিঙ্গুলারিটি। আর যদি কখনো অঙ্ক করেন, কিংবা যে ছোটোখাটো অঙ্ক করেন, কেউ কি বলতে পারেন 5কে আমরা যদি 0 দিয়ে ভাগ করি কত আসে? অনেক একমাত্র চরিত্র এখানে, 5কে 0 দিয়ে ভাগ করলে কত আসে? পারবা? আমি জানি, ইউ ক্যান ডু ইট। কেউ পারবে 5কে 0 দিয়ে ভাগ করলে কত আসে? অসীম হয়। এটা কি বলে সিঙ্গুলারিটি, যেটাকে ডিফাইন করা সম্ভব হয় না। ওই জন্যই যে পয়েন্ট থেকে আচ্ছা আমরা শুরু করি, সেটাকে বলা হয় সিঙ্গুলারিটি। তো এই মহাবিশ্ব তৈরি হয়, এই প্রথম সময়টাকে আমরা মোটামুটি 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে রেডিয়েশন, আর একটা হচ্ছে ম্যাটার। রেডিয়েশনটা হচ্ছে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা উপায়। তো বেসিক্যালি রেডিয়েশনটা বলতে এনার্জিটাকেই বোঝায়। তো আমরা অলরেডি জেনেছি E=mc², বা এনার্জিকে ম্যাসে পরিণত করা সম্ভব। তো যখন সব কিছু একটা ছোট পয়েন্টে ছিল, আপনারা বুঝতেই পারছেন সেটার তাপমাত্রা অনেক বেশি এবং শক্তিটা অনেক বেশি, যেটা আমাদের পক্ষে আসলে কোনোভাবেই চিন্তা করা সম্ভব হয় না। এবং এই সময় যে 4টা বল, গ্র্যাভিটি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সবগুলো একসাথে ছিল। এখানে কিছু কিছু ফোর্স আপনারা চিনেন, আর কিছু কিছু ফোর্সটা বুঝতে একটু সমস্যা হয়। যেমন গ্র্যাভিটি আমরা সবাই জানি, আমাদেরকে পৃথিবী যে আকর্ষণ করছে, কিংবা মহাবিশ্বে যে কোনো বস্তু আরেকটা বস্তুকে যে আকর্ষণ করছে ভরের জন্য, সে গ্র্যাভিটি। এবং এটাকে আসলে ডিফাইন করা খুব টাফ হয়ে যায়। ওই জন্য
বিজ্ঞানী এভাবে ডিফাইন করেন যে আমাদের পুরো মহাবিশ্বটা একটা চাদরের মতো, আর যখন করে একটা ভর রাখেন চাদরটা একটু দেবে যায়, তো আশেপাশে কিছু আসলে সেটা ওই বস্তুর দিকে চলে আসতে থাকে। তারপর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আমরা সবাই চিনি, যেটা ইলেকট্রিসিটিতে যে কোনো চার্জের জন্য যে ফোর্সটা হয় সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর দুটো ম্যাগনেটের যে ফোর্স হয় এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কারণ ম্যাগনেটটা আসলে চার্জ ছাড়া কিছু না, ম্যাগনেটিক ফোর্সটা তৈরি হয় চার্জের জন্য। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে, আমরা একটা পরমাণুর ছবি দেখেছিলাম যেখানে পরমাণুর মাঝখানে নিউট্রন প্রোটন থাকে, মাঝখানে একটা জিনিস, চারপাশে ইলেকট্রন ঘুরে, ওই মাঝখানে জিনিসগুলো যে এক করে রাখে সেই ফোর্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর উইক নিউক্লিয়ার ফোর্সটা আমাদের অত দরকার হয় না, এটা হচ্ছে যখন বিটা ডিকে হয়, রেডিও অ্যাক্টিভিটি হয়, বিকিরণ হয় রেডিয়েটিভ ম্যাটেরিয়াল থেকে, তখন ওটা লাগে, ওটা আমাদের আপাতত না জানলে হবে। প্রথমে যেটা হয় যে এক একটা ফোর্স আলাদা হতে থাকে, প্রথমে গ্র্যাভিটি আলাদা হয়, এরপর গ্র্যাভিটি আলাদা হওয়ার পরে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আলাদা হয়। এটার পরে আস্তে আস্তে আমাদের মহাবিশ্বটা কয়েক মিলিমিটার থেকে বাড়তে থাকে, বাট খুব বেশি বাড়ে না আসলে, বাড়তে বাড়তে একটা ছোট বলের মতো হয়। এটার পরে আমাদের যে দুটো ফোর্স বাকি ছিল ওই দুটো ফোর্স আলাদা হয়ে যায়। এখন পর্যন্ত কিন্তু আমাদের কোনো ম্যাটার নাই, পরমাণু তো দূরের কথা, পরমাণুর ছোট অংশগুলো তৈরি হয়নি, কিন্তু যেহেতু আমাদের মহাবিশ্ব একটু বেড়ে যাচ্ছে তাই তাপমাত্রা কমছে। তো তাপমাত্রা কমার ফলে ওই সময় এনার্জিটার সম্ভব হয় এই আমাদের পরমাণুর ছোট অংশগুলো বানানো। তো প্রথমে যেগুলো বানায় সে হচ্ছে ইলেকট্রন, যেটা পরমাণুর চারপাশে ঘুরে, আর কোয়ার্কগুলো দিয়ে হচ্ছে আপনার প্রোটন আর নিউট্রন তৈরি হয়, যেটা আমাদের পরমাণুর মাঝখানে থাকে। এরপর আস্তে আস্তে মহাবিশ্ব আরও ঠান্ডা হতে থাকে, আরও ঠান্ডা হলে তখন নিউট্রন প্রোটন তৈরি হয়, কিন্তু এখন পর্যন্ত তারা এক হয় নাই, যার ফলে আমরা যেসব পরমাণু বা অণু চিনি একটাও কিন্তু এখনও তৈরি হয় নাই, সবগুলো আলাদা আলাদা করা, কারণ এত হাই এনার্জি যেখানে ওদের বন্ড হওয়ার কোনো উপায় নেই। এখানে আরেকটা জিনিস সে হচ্ছে, আমরা যে নিউট্রন প্রোটন দেখছি এগুলো হচ্ছে পার্টিকেল বা ম্যাটার যখন তৈরি করবে তখন কিন্তু অ্যান্টি ম্যাটারও তৈরি করবে। তো নিউট্রন প্রোটন যেমন তৈরি করে, ইলেকট্রন যেরকম তৈরি করে, একই সাথে অ্যান্টি ম্যাটারটাও তৈরি করে। ইলেকট্রনের অপোজিট হচ্ছে পজিট্রন বা পজিটিভ ইলেকট্রন, যেটার চার্জ হচ্ছে +1 আর ইলেকট্রনের -1। আবার প্রোটনের জন্য হচ্ছে অ্যান্টি প্রোটন, যেটার চার্জ হচ্ছে -1। এগুলো সব বিপরীত দিকে ঘুরে। তো ম্যাটারের অ্যান্টি ম্যাটার দুইটাই তৈরি হয়, এবং এটা নর্মালি ভাবা স্বাভাবিক, এবং বিজ্ঞানের মতেও যে ম্যাটার অ্যান্টি ম্যাটার সমানভাবে তৈরি হওয়ার কথা। আর সমানভাবে তৈরি হলে আমরা একটু আগে জেনেছি ম্যাটার অ্যান্টিম্যাটার একসাথে হলে বিস্ফোরণ ঘটে, তাই কোনো ম্যাটেরিয়াল থাকার কথা না। কিন্তু কোনো একভাবে, যেটা বিজ্ঞানীদের পক্ষে এখনও ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, যে ম্যাটারের চেয়ে অ্যান্টিম্যাটারের চেয়ে ম্যাটার সামান্য বেশি হয়। 100 মিলিয়ন অ্যান্টিম্যাটারের জন্য 100 মিলিয়ন অ্যান্ড 1 ম্যাটার তৈরি হয়। তো বিজ্ঞানে ধরে নেয় ওই 100 মিলিয়ন একজন একজনকে কাটাকাটি বা ক্যান্সেল আউট করে দেয়, তো যে একটা যে বেঁচে থাকে ওটাই আমাদের মহাবিশ্ব তৈরি করেছে। আবার এরকম হতে পারে অ্যান্টি ম্যাটার হয়তো ভেঙে গিয়ে আরেকটি ইউনিভার্সে তৈরি করতে পারে। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি যাই আসলে। এরপরে প্রথম তৈরি হয় মলিকুল হিলিয়াম, যেটা আমরা সবাই জানি বেলুনে অনেক সময় ব্যবহার করা হয় আকাশ উড়ে। হিলিয়ামের আসলে হিলিয়ামটা তৈরি হয় না, হিলিয়ামের নিউক্লিয়াসটা তৈরি হয়। এখানে প্রোটন আর নিউট্রন একসাথে আসে, দুটো চারপাশে ইলেকট্রনগুলো দেখাচ্ছে, কিন্তু ইলেকট্রন এখনও আসে নাই। আমাদের তাপমাত্রা এখনও অনেক বেশি, 10⁻12। একটু পরে তাপমাত্রা যখন একটু, আরেকটা ব্যাপার, আমরা বিস্ফোরণ বলতে ভাবি আলো আসে, এখন পর্যন্ত কিন্তু মহাবিশ্বে কোনো আলো নাই, কারণ ইলেকট্রনগুলো একটা মেঘ তৈরি করেছে, ইলেকট্রন ক্লাউড। তো যে আলো যাচ্ছে, আলোগুলা ওই মেঘে বাড়ি খেয়ে আর বার হতে পারছে না। তার চেয়ে বড় কথা, আমাদের বাইরে কোনো স্পেস নাই, মানে অনেক যতটুকু হয়েছে সেটুকুই অনেক, এই পাশে টুকি বাইরের পর থেকে তোমাকে বলবে না। এখন পর্যন্ত আমাদের শুধু ভিতরটুকু হয়েছে, ইলেকট্রন এখন আসে নাই। তাপমাত্রা যখন আরেকটু কমে তখন ইলেকট্রনগুলো যোগ দেয় এবং আমাদের ম্যাটার এরিয়া শুরু হয়, তখন আমাদের সব পরমাণু পাশে ঠিক না, পরমাণু বানানো শুরু হয়ে গেছে। বেশি পরমাণু না, শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম, যে দুটো আমাদের সবচেয়ে ছোট পরমাণু। হাইড্রোজেন সবচেয়ে ছোট, এরপরে হিলিয়াম। এরপরে তৈরি হয় গ্যালাক্সি, যে আমরা জানি আমরা একটা গ্যালাক্সিতে বসবাস করি, এবং এছাড়া আরও বিলিয়ন অ্যান্ড বিলিয়ন গ্যালাক্সিজ আছে। তো
তো ধরা হয় যে যখন ছোট জিনিসটা বড় হচ্ছিল তার মাঝখানে কিছু খালি জায়গা ছিল, যেটার ফলে বিভিন্ন গ্যালাক্সি তৈরি হয়। আরেকটা ধারণা হচ্ছে যখন বড় হচ্ছিল কিছু পার্টে ম্যাটার বেশি থাকে, যার ফলে কিছু জায়গা ঘন হয়ে ওখানে গ্যালাক্সি তৈরি হয়। এবং গ্যালাক্সির পরে হয় হচ্ছে স্টার। স্টারের কীভাবে তৈরি হয় ওটা আমরা আরেকটু পরে আসবো। বেসিক্যালি হাইড্রোজেন, হিলিয়াম এগুলো কিন্তু সামান্য, এগুলো অনেক ছিল। এবং আমরা জানি গ্র্যাভিটির কথা শুনেছি যে সব কিছুকে আকর্ষণ করে, তো সবগুলো একসাথে আকর্ষিত হয়ে একটা বলের মতো বানায়, যেটা হচ্ছে আমাদের স্টার। তো আমরা একটু স্টারের লাইফ দেখে আসি, যেখান থেকে আমরা আরও কিছু আইডিয়া পাবো। তারা কিন্তু অনেক রকম হয়, বাট বেসিক্যালি 3 রকম আমরা ধরি: বেশি বড় তারা, মাঝারি তারা কিংবা ছোট তারা। এখন এই তারা যে আলো দিচ্ছে, আলো দেওয়ার জন্য কিন্তু জ্বালানি লাগে। জ্বালানিটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন যখন ফিউশন দিয়ে হিলিয়ামে তৈরি হয় তখনই যে অতিরিক্ত শক্তিটা ওটা বার হয়। তো এই শক্তি বার করার সময় আমরা যখন ছোটো তারা থাকে, তো ও যখন হাইড্রোজেন পুরাতে থাকে, ওর এখানে দুটো শক্তি কাজ করে। একটা হচ্ছে দিকের যে গ্র্যাভিটি, সেটা ওকে নিজের ভিতরের দিকে টানছে, কিন্তু ছোটো হতে চায় না। আপনার মাথায় যদি কেউ চাপ দেয়, আপনি কি চাবেন বসে পড়তে? আপনি চাবেন একটু শক্তি দিয়ে উঠে দাঁড়াতে। তো এই গ্র্যাভিটি বিপরীতে কাজ করার জন্য ওটা একটা শক্তিশালী, অনেক শক্তিশালী শক্তির দরকার ছিল। এবং এই শক্তিটা হচ্ছে ফিউশন, যখন সে হাইড্রোজেনকে পুড়িয়ে হিলিয়াম বানায় এবং অনেক এনার্জি বার হয়। এই দুটো এনার্জি মিলে ওর একটা সাইজে ফিক্স থাকে। কিন্তু হাইড্রোজেন তো আর অসীম না, হাইড্রোজেন তো পুড়তে থাকে। হাইড্রোজেন পুড়তে থাকে, একটা সময় ওর এই মাঝখানে যে পার্টটা থাকে সে ছোট হয়ে যায় এবং এরপর আরও বেশি গ্র্যাভিটি কাজ করে, তখন সেটা আরও তাড়াতাড়ি পড়লে ও বাইরের জিনিসটাকে আরও বাইরে, যখন আপনি বেশি এনার্জি দেবেন ভিতর থেকে সব কিছু বাইরে চলে যায়, তো ওগুলো তখন বড় হয়ে যায়, রেড। এবং এটা ছোটো তার এবং বড় তারা দুটো ক্ষেত্রেই হয়। বড় তারার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়, কারণ বড় তারার ক্ষেত্রে গ্র্যাভিটেশন বেশি, তো হাইড্রোজেনগুলো তাড়াতাড়ি পুরায় যখন। এবং এই সময় অন্যান্য অণুগুলো তৈরি হয়। যখন অনেকখানি হাইড্রোজেন পুড়ে যায়, তখন সে ফিউশন করার জন্য অন্য ম্যাটেরিয়াল বানানো শুরু করে হিলিয়াম দিয়ে, ছোটো তারাগুলো। এবং ওগুলো যখন শেষ হয়ে যায় তখন ভিতরের জিনিসটা কলাপস করে, কারণ বাইরের চাপটা সহ্য করতে পারছে না, ওই জন্য ধসে যায়। ধসে গেলে একটা এনার্জি বার হয়, যেটাকে আমরা বলি প্ল্যানেটারি নেবুলা। এবং এটা আস্তে আস্তে হোয়াইট ডোয়ার্ফ, মানে আস্তে আস্তে যে শক্তিটা হারিয়ে এটা ব্ল্যাক ডোয়ার্ফে পরিণত হয়। এরপর সে মাঝারি তারা আর বড় তারাতে, এগুলোর ক্ষেত্রেও মানে একটা সময় যখন আমার বাইরে থেকে চাপটা, ভিতরে শক্তি জ্বালানি যখন ফুরিয়ে যেতে থাকে, তখন তারা বেশি করে জ্বালানি পুরানো শুরু করে, যার ফলে এটা বড় হয়ে যায়। কিন্তু এক সময় তো জ্বালানি শেষ হয়ে যায়। জ্বালানি শেষ হয়ে গেলে বাইরে থেকে চাপটা বেশি পড়ে। চাপটা বেশি পড়লে আমাদের ছোটো যে পরমাণু ছিল হাইড্রোজেন, হিলিয়াম, যেগুলো খুবই হালকা, ওগুলো আরও ঘন হতে থাকে। এবং ঘন হতে হতে একসময় আয়রন হয়ে যায়। আর আয়রন হচ্ছে মোটামুটি স্টেবল, মোটামুটি অনেক স্টেবল, যেটাকে ছোটো করা যায় না। তো কিন্তু একটা সময় তো এটা সহ্য করতে পারে না, তখন যে কলাপস করে সেটাকে বলা হয় সুপারনোভা। মানে গ্র্যাভিটির চাপটা যেহেতু সহ্য করতে পারছে না আর ফিউশনটা যথেষ্ট বাইরের দিকে শক্তি দিতে পারছে না, তখন যে বার্স্ট করে সেটা হচ্ছে সুপারনোভা। তো সুপারনোভা থেকে দুইটা জিনিস হতে পারে। যদি বেশি বড় তারা হয় তাহলে এটা বড় তারার তো অনেক বেশি হাইড্রোজেন এবং হিলিয়াম ছিল, যার ফলে এটা বেশি ঘন হয়ে যায়। এটা ঘন হয়ে গিয়ে ব্ল্যাক হোল তৈরি করে। ব্ল্যাক হোলও অনেকটা সিঙ্গুলারিটির মতো, যেখানে অনেকখানি ভর ছোট একটা জায়গাতে আবদ্ধ, যার ফলে ওটার ওজন হয়ে যায় অসীম এবং ওটার মাধ্যাকর্ষণ আকর্ষণ এত বেশি হয়ে যায় যে এটা আলোকেও বার হতে দেয় না। যেমন আমরা পৃথিবী থেকে চাইলেও কোনো ইঞ্জিন ছাড়া বেশি জোরে লাফ দিতে পারবো না, আমাদেরকে নিচে চলে আসতে হবে। একইভাবে ও আলোকেও বার হতে দেয় না, কারণ আলোর একটা কণা আছে, সে নিজেকে আটকে রাখে। আর যদি মাঝারি হয় তাহলে নিউট্রন স্টার। আমরা অলরেডি জেনেছি যে মাঝখান থেকে প্রোটন আর নিউট্রন, তো ওটা করে কি প্রোটনটাকে ভেঙে ইলেকট্রন আর নিউট্রন বানায় ফেলে। মানে বাইরের দিকে এত চাপ দিতে থাকে যে স্ট্রাকচারটা ভেঙে শুধু নিউট্রনটাই বাকি থাকে। ওই জন্য এই নিউট্রন স্টারে নিউট্রন ছাড়া আর কিছুই থাকে না। আর আপনি যদি এটার ওজনকে দেখতে চান, এই ব্ল্যাক ডোয়ার্ফের 1 চামচের ওজন প্রবলি 15 টন, আর নিউট্রন স্টারের 1 চামচের ওজন প্রবলি 100 মিলিয়ন টন। তার মানে ছোটো একটা জিনিস, কিন্তু
আপনার 14 পুরুষ মিলে ওটাকে নড়তে পারবেন না। এবং এই স্টারগুলো যখন বার্স্ট হয়, এই স্টারের মধ্যেই কিন্তু বাকি এলিমেন্টগুলো তৈরি হয়। যখন হিলিয়াম উঠতে থাকে শেষের দিকে এবং এক্সট্রা চাপ পড়ে, তখন তারা অন্যান্য জিনিস বানায়, যেমন গোল্ড, সিলভার। ওই জন্য ভারী জিনিসগুলো আমাদের পৃথিবীতে অনেক কম। এবং আমাদের পৃথিবী কিন্তু আসলে একটা সুপারনোভা থেকে তৈরি হয়েছে। তা আমরা সবাই আসলে তারার অংশ। আপনি বলতে পারবেন না যে শুধু শাকিব খান একজন স্টার। সত্যি কথা বলতে আমরা সবাই স্টার। আমরা একটা কথা বোঝা গেছে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে স্টার থেকে আমরা তৈরি হলাম। তো স্টার যখন এক্সপ্লোড করলো, তখন চারপাশে যে একটা ঘন গ্যাস তৈরি করে ওরা বিভিন্ন এলিমেন্টে, ওগুলো আবার মাধ্যাকর্ষণে ঘুরে ঘুরে একটা বল হয়, যেটা থেকে আমরা বিভিন্ন গ্রহ পাই, যার একটা হচ্ছে আমাদের পৃথিবী। আচ্ছা, এটা ছিল হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। যখন বেশি চাপ পড়ে, এই প্রোটনটাও ভেঙে নিউট্রন হয়ে যায়, আর বাইরে সব কিছু চলে যায়, শুধু নিউট্রনটাই বাকি থাকে। এভাবেই নিউট্রন স্টারটা তৈরি হয়। আচ্ছা, আমরা প্ল্যানেট আর্থে একটু ছোট করে দিয়ে শেষ করে দিই। প্ল্যানেট আর্থে আমরা যে আছি, এটার একটা কারণ হচ্ছে পানি। তো পানিটা কীভাবে আসে? আমরা যখন পৃথিবী যখন তৈরি হয়েছিল, ঠিক আমার ডেটা খুবই খারাপ, বলে 5-6 বিলিয়ন বছর আগে কিছু একটা হবে। তো ওই সময় কিন্তু পানি ছিল না, এবং ধরা হয় পানিগুলো আসে হচ্ছে কোমেট থেকে, বা যেটা মিটেওরাইট কিংবা এক ধরনের উল্কা থেকে। আমাদের এই পৃথিবীর এত পানি সবই এসেছে বিভিন্ন উল্কা থেকে। এরপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের জন্য যে পানিটার যে জোয়ার ভাটা, এই উঠানামার জন্য যে চাঁদ আমাদের আছে, এই চাঁদটা কিন্তু আসলে পৃথিবীর অংশ। আমাদের আপাতত ধারণা যেটা, যে একটা বড় মিটেওরাইট এসে পৃথিবীকে ধাক্কা দেয় এবং কিছু অংশ ভেঙে যায়, এবং ওই ভাঙা অংশগুলো আবার ঘন হয়ে চাঁদ তৈরি করে। তো আমরা জানলাম পানি কীভাবে আসলো, চাঁদ কীভাবে আসলো, আর কিন্তু পৃথিবী কীভাবে আস্তে আস্তে এই অবস্থায় আসলো। আমরা জেনেছি যে আগে আয়রন থাকে চাঁদের মধ্যে, তো এই আয়রনটা হচ্ছে অনেক ভারী। তো যখন প্রথম দিকে পৃথিবীতে ভারী আয়রনগুলো ভিতরে চলে আসে, যেমন কোনো ভারী জিনিস পানিতে দিলে নিচে চলে আসে, ওই ভারী ঘন্টের আয়রনটা মাঝখানে চলে আসে, বাকিগুলো বাইরে থাকে। এবং এটার পরে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে ষড় ঋতুর জন্য আমাদের কিন্তু পৃথিবীটা একটু বাঁকা হওয়া দরকার ছিল। এই বাঁকাটাও হয়েছে একটা উল্কার আঘাতে, উল্কা না, প্রবলি বড় কোনো একটা গ্রহের আঘাতে আমাদের, কিংবা উল্কার আঘাতে পৃথিবীটা হেলে গেছে, যার ফলে আমাদের এই 6টা ঋতু আসে। আর এই পানি তৈরি হওয়ার পরেও আশেপাশে অনেক বিষাক্ত বাষ্প ছিল, যেটাকে ধরা হয় যে কিছু উদ্ভিদ জন্মায়, যেটা ওই বিষাক্ত বাষ্পটাকে এই আমাদের অক্সিজেনে পরিণত করে, যেটা আমরা এখন শ্বাস নেই এবং আমরা যেটার জন্য বেঁচে থাকি। আর এটা হচ্ছে এভলিউশন। এটাই আমাদের আপাতত ধারণা, হচ্ছে বিশ্বাস করুক আর না করুক। আর বিজ্ঞান আসলে বলে না যে আমরা সব জানি। বিজ্ঞান স্বীকার করে যে আমরা এটুকু ধারণা করতে পেরেছি এবং বাকিটা আমরা জানি না, এবং বিজ্ঞানের কিন্তু জানি না বলতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে চাঁদ তৈরির ঘটনা, যার পৃথিবীকে ধাক্কা খেয়ে কিছু অংশ বাইরে চলে যায়, ওটা আবার ঘনীভূত হয়ে চাঁদ তৈরি করে। আচ্ছা, আমরা আসলে গল্পের শেষ দিকে চলে এসেছি। শেষ হচ্ছে এরপরে কি হবে। এই বিগ ব্যাং, যে একটা ছোট একটা কণা থেকে যে সম্পূর্ণ মহাবিশ্ব তৈরি হয়েছে, এটা এই ধারণাটা আসে হচ্ছে রেড শিফট থেকে। আচ্ছা, আমরা একটু রেড শিফটে ব্যাকে দুঃখিত। লাল আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখানে দেখবেন এটা কি একটু মাঝখানের গ্যাপগুলো একটু বড় বড়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই জন্য কিন্তু আপনার স্টপ সেন্টার লাল দেওয়া হয়, যাতে দূর থেকে লাল আলোটা দেখা যায়। আপনার যখন কোনো চলন্ত ট্রেনকে থামাতে হলে লাল একটা ফ্ল্যাগ বা কিছু দিয়ে থামানো হয়, কারণ থামানোটা বেশি জরুরি, চলে গেলে সমস্যা নেই। তো ওই জন্য লাল আলোটা দূর থেকে দেখা যায়, কারণ এটার ওয়েভলেন্থ বড়, এটা সহজে এদিক ওদিক সরে যায় না। কিন্তু নীল আলোর হচ্ছে ওয়েভলেন্থটা দেখবেন গ্যাপটা অনেক ছোটো, এটা সহজে এদিক ওদিক স্ক্যাটার হয়ে যায়। যেই জন্য আমাদের আকাশের রং নীল, কারণ সাদা আলোতে এসে বিভিন্ন অ্যাটমসফিয়ার বিভিন্ন অনুপরমাণুতে ধাক্কা খেয়ে আকাশকে নীল দেখায়। তো বিজ্ঞানীরা দেখলো যে দূরের এখানে আমাদের একটা সমীকরণ আছে, v=f ল্যামডা। কারণ সবাই জানে যে আলোর গতি কনস্ট্যান্ট, আসলে তাড়াতাড়ি চলে আসে জায়গায়। কিন্তু যদি ল্যামডাটা বাড়ে, তার মানে হচ্ছে আমার এই ছবিটা দিকে বুঝে, তাহলে যদি কেউ দূরে যেতে থাকে, তো মাঝখানে জায়গাটা বেশি বেড়ে যায়।
তখন তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে, তার মানে ওটা তখন লাল রঙের আমার তরঙ্গ দিবে। তো বিজ্ঞানীরা তো কিছু দূরের যে নক্ষত্রগুলো বা ওগুলো গ্রহ তো আর দেখতে পারে না সহজে, নক্ষত্রগুলো লাল আলো দিচ্ছে, লাল আলো দেওয়া মানে দূরে সরে যাচ্ছে। তো যেহেতু সব কিছু দূরে সরে যাচ্ছে বা ধারণা করে সব কিছু একসময় কেন্দ্রীভূত ছিল, এক জায়গায় ছিল, এখান থেকেই বিগ ব্যাংয়ের আইডিয়াটা আসে। তো মহাকাশের শেষে কী হবে এটা বলা যায় না, এটা অনেক রকম ধারণা আছে। একটা ধারণা হচ্ছে যেহেতু গ্র্যাভিটেশনকে একটা চাদরের মতো ধরা হয়, আপনি ইলাস্টিককে যদি স্ট্রেচ করেন একটা পয়েন্টে আবার শেষ পর্যন্ত আগের জায়গায় চলে আসবে। তো বাড়তে বাড়তে হয়তো একটা সময় সম্পূর্ণ মহাবিশ্ব আবার ওই সিঙ্গুলারিটিতে চলে আসবে। আরেকটা যে ধরনের এখন বেশি জনপ্রিয় সে হচ্ছে যেহেতু বাড়তে বাড়তে একসময় সব কিছু দূরে সরে যাবে, যেমন অনেকের দেহে সব অনুকরণ দূরে সরে যাবে, তখন অনেককে আর চেনা যাবে না। একইভাবে সবগুলো নক্ষত্র ভেঙে যাবে, সব গ্রহ ভেঙে যাবে, আস্তে আস্তে সব অনুপরমাণু ভেঙে যাবে, তারপর যে কোয়ার্ক ছিল সেগুলো ভেঙে এনার্জি হয়ে যাবে। তো মহাশূন্য একটা শূন্যতে পরিণত হবে যেখানে কোনো কিছুই আর সম্ভব নয়। আচ্ছা, এটা আসলে আমাদের গল্প। আমি আসলে এই গল্প এর আগে খুব বেশি করি নাই, আমার আব্বা অনেক করতেন, আমি শুনেছি, মানে কানে শুনেছি, নট অন্য দিক থেকে শুনেছি। সবাইকে ধন্যবাদ।